এই গোটা এসআইআরটাকে ঠেলে দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারী এই বলে গোটা এসআইআরটাকে একেবারে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এসআইআর তো সেটা নয়, একটু বাড়তি ঘর ঝাড়া মোছা করতে হবে, এটা তো এসআইআর। আসলে এসআইআর মানে একবারের জন্যেও কেন অমিত শাহের মুখ দিয়ে বেরোচ্ছে না যে ডাবল এন্ট্রি, শিফট ভোটার, লেফট ভোটার, ডেড ভোটার এই প্রত্যেক বুথে প্রায় গোটা 50 করে রয়েছে, গড়ে প্রত্যেক বুথে রয়েছে, কেন সেইটার কথা একবারও বলছে না? কেন শুধুমাত্র ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী এর মধ্যে হচ্ছে গোটাটাকে আটকে রাখতে চাইছে? এইটা আসলে বুঝতে হবে আমাদেরকে যে এই বিতর্কটার মধ্যে রেখে দিয়ে আসলে ভোটার লিস্টের ক্লিনজিং এর যে কাজটা আসলে হওয়ার কথা সেটা হবে না। আসলে কিছু গরিব মানুষ যাদের হাতে সম্পূর্ণ ডকুমেন্ট থাকে না, কোনোদিন থাকে না, কখনোই থাকে না, সম্ভব নয় থাকা, এবং এই যে ধরুন উত্তরবঙ্গের বন্যা ভেসে গেল, একটা কাউকে বলতে শুনলেন? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বিজেপি, তৃণমূল কাউকে বলতে শুনলেন এই যে উত্তরবঙ্গ বন্যায় ভেসে গেছে, এই যে হচ্ছে মুর্শিদাবাদের নদী ভাঙন, মালদাতে নদী ভাঙন, ঘাটালে প্রত্যেক বছর বন্যায় মানে বর্ষাকাল এলে ঘাটালটা একেবারে একটা অবরুদ্ধ এলাকায় পরিণত হয়। এই জায়গাগুলোতে দাঁড়িয়ে যে মানুষের প্রতিবার হচ্ছে ঘর ভাঙে আর ঘর ভাসে, সংসার ভাসে যার প্রত্যেক বছর, তার জন্য কি হবে? সে নিজের জীবন বাঁচিয়েছে না কাগজ বাঁচিয়েছে? না না, সে তো মুখ্যমন্ত্রী একেবারে উত্তরবঙ্গে গিয়ে বলেছেন যাদের কাগজপত্র হারিয়ে গেছে রাজ্য সরকার করে দেবে। মুখ্যমন্ত্রীর কথা ছাড়ুন, মুখ্যমন্ত্রী তো এখানে হচ্ছে যে মনে করে বলতে সুবিধা হবে। হুমায়ুন কবির, তুমি একটা বিষয় খেয়াল করেছো, তিনি বলছেন উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতাও যাচ্ছেন। এই যে অর্থাৎ কিন্তু মানুষ তারা তো অবহেলিত থেকে যাচ্ছে, তাদের কথা কি কেউ ভাবছে? যেটা বলেছে মুর্শিদাবাদে নদী ভাঙন হচ্ছে, সেইখানে দুর্গতদের দেখতে কেন আসছেন না কেউ? উত্তরবঙ্গে দেখতে যাচ্ছে না না, সে তো ওদের আছে, ওখানে গেলে একটু বেশি টিআরপি পাওয়া যাবে, ও আমরা এতদিনে জানি। যেখানে যেখানে আসলে মানুষের ঘর ভেঙেছে সেই পর্যন্ত গাড়ি যাচ্ছে না, ও এতদিনে দেখা হয়ে গেছে, সবাই জানেন পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু আমি যে কথা বলছি সেটা মুখ্যমন্ত্রীর কথা। এই মুখ্যমন্ত্রী আজ এক কথা বলেন, কাল এক কথা বলেন। এই 2002 সালের পরে যখন এসআইআরটা হয়ে গেল, তারপরে দাঁড়িয়ে তখন তো উনি বিজেপি সরকারের মন্ত্রী, সেই সময় দাঁড়িয়ে পার্লামেন্টের ওয়েলে দাঁড়িয়ে তিনি একদম কাগজ ছুঁড়ে মেরেছিলেন, একটা অসম্ভব নাটক করেছিলেন। কি বলেছিলেন, কি হয়েছিল আসলে ঘটনা? ওপার বাংলাতেও হচ্ছে যে আছে, ওপার বাংলাতেও একই নামের লোক আছে, এপার বাংলাতেও একই নামের লোক আছে, সেইটা নিয়ে নাটক করে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। ওসব আমাদের মনে আছে। ওনার আজকে এক কথা, কালকে আরেক কথা, এসব উনি বলেন। আর জিটিএ নিয়ে যখন হচ্ছে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন, একটা গোটা টাইপ করা চিঠি, সেই চিঠির নিচে একদম হাতে লেখা থাকে হ্যাপি দিওয়ালি টু ইউ। হাতে লেখা এই গোটাটা গটআপ গেমের দিকে যাচ্ছে নাকি? ভোটার লিস্ট আসলে ঝাড়াই বাছাই না করে অনুপ্রবেশকারী বলে শুধুমাত্র ভীতি তৈরি করা। অনুপ্রবেশকারী যদি রক্ষা হয়, বাদ যায়, তাহলে তোমার আমাদের কোথাও কোনো অসুবিধা নেই, আমরা এটা অনেক দিন আগে ক্লিয়ার করে দিয়েছি। কিন্তু শুধুমাত্র অনুপ্রবেশকারীটা এসআইআর এর এজেন্ডা নয়, শুধুমাত্র অনুপ্রবেশকারী এসআইআর এর এজেন্ডা নয়। বৈষ্ণবদা, আমি একটু বৈষ্ণবদার রিঅ্যাকশন নেব। হ্যাঁ বৈষ্ণব, আসলে বামফ্রন্ট বা সিপিএম এর প্রবলেম হলো ওরা সবকিছুর মধ্যেই একটা মুখ্যমন্ত্রীকে ঠেস দিয়ে কথা বলতে ভালোবাসেন। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষের কাছে গেলেন, ত্রাণ পৌঁছে দিলেন, পাশে গিয়ে দাঁড়ালেন, এবং ওনার মুখ্যমন্ত্রী মানুষের পাশে বৈষ্ণবদা তখন উনি বলেননি, হুমায়ুন কবির বলেছেন, তৃণমূল বিধায়ক বলেছেন। আমি তো স্টুডিওতে সিপিএম কে বলতে শুনলাম, আপনি তো সিপিএম এর কথাটাকে কেন আমাকে বলতে দেবেন না? সিপিএম ওদের তো এক গ্লাস ভাত বেশি খায়, মুখ্যমন্ত্রী গালাগালি না করলে ওনাদের চলে না। আমার কথা হলো যে এই জন্যই ওনাদের অবস্থা এই জায়গায় গেছে। আর কিসের জন্য একটু লিস্ট করে দেবেন? আচ্ছা এক সেকেন্ড মধুজা, বৈষ্ণবদাকে বলতে দাও। আমি বলছি এইটা তো একদম ফ্যাক্ট, আপনিও জানেন বৈষ্ণবদা, যে 2005 সালে 4 আগস্ট পার্লামেন্টে দাঁড়িয়ে তখন ডেপুটি স্পিকার যিনি ছিলেন তার দিকে কাগজ ছুড়ে দিয়েছিলেন, কাঁদতে কাঁদতে তারপর নিজের আসনে বসেছিলেন। মূল বক্তব্য কি ছিল? এই যে অনুপ্রবেশ ঘটতে, সেটা নিয়ে তাকে বলতে দেওয়া হয়নি, তখন এনডিএর তিনি সাংসদ। আজকে অন্য রোল প্লে করছেন কেন? আমরা সারা জীবন ভোটার লিস্টের ব্যাপারে বলে এসেছি, ভোটার লিস্টে বৈজ্ঞানিক রিগিং, সায়েন্টিফিক রিগিং সিপিএম আমলে হয়েছে, একই বুথ এবং একই সিরিয়াল নাম্বারে ভোট দিত, সেটাই সিরিজ বেরিয়েছে একটা কাগজে। ওনাদের কিন্তু সেটা বলার নেই। মুখ্যমন্ত্রী চিরদিনই ভোটার লিস্টের সংশোধনের কথা বলেছেন এবং আজকেও জেনুইন ভোটের উপর জিতেছি।
2011 সালে আমরা জিতেছি জেনুইন ভোটের ওপর, হ্যাঁ, ঠিক। আমরা কারোর অনুগ্রহ নিয়ে জিতিনি। তাহলে তো আপত্তি থাকার কথা নয়। তাহলে আপনারা যদি বলছেন না, আপনি যদি জনাদেশ ভোটার কে লিস্টে এসছে, গরমিল সত্যি তো। করেন, তাহলে অসুবিধাটা কোথায়? আপনি তো করতে দিন। বৈধ ভোটার বিহারে যখন 2000 যে আপত্তি জানিয়েছিল, পরে কিন্তু আমরা দেখিনি বিরোধীদের সেই আপত্তি রবীন্দ্রনাথ দাও বলতে হয়েছে। আসবো বসে না। মধুজা প্লিজ, থামালাম মধুজা। রিগিং হয়েছে CPM ভোট জালিয়াতি করেই জিততো, সবাই জানে সেটা। 34 বছর ছিল ভোট আমি জালিয়াতি যতটুকু করে, জানি, scientific rigging এত করে। ডেড ভোটার আর তাহলে আর left কাগজে voter, বেরোতো না। ওই বৈশ্যনাথ সিরিঞ্জারি দাস যন্ত্রণা করে থামালাম, মধুজা আপনারা পাশেই আছে। আপনাদের সেখানে বড় দেখুন ভোট এলেই এই এসআইআর সিএ বলতে দিন একটু, সিএ এসআইআর এই ইস্যুগুলো নিয়ে এত জোরালো হয়ে ওঠে, এত আবেগ তখন, এত বিষয়গুলো ঘন হয়ে ওঠে, কিন্তু মানুষের যে রোজগারের সমস্যা, এই যে চাকরি চলে যাওয়া, এই যে দুর্নীতি, সেগুলো তো পেছনের সারিতে চলে যায়। এটা কি একটা কৌশল? দেখুন একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানে তার ক্রমশ তার যে বক্তব্য সেগুলোকে পাল্টিয়ে দিয়েছেন। 2004-05 সালে এক কথা বলেছেন, এখন উনি বলেন ওরা আর বাংলাদেশি নয়। এখন এই যে অথচ আপনি কাকে বলবেন? অধীর চৌধুরী এই অক্টোবরের 25 অক্টোবরের প্রথম দিকে উনি বলেছেন যে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে, মুর্শিদাবাদের এক্সটেন্ডেড বাংলাদেশের দিকে যাচ্ছে। উনি ওইখানকার রাজনীতিবিদ, কংগ্রেস রাজনীতিবিদ, উনি কথা বলছেন। তার মানে অনুপ্রবেশ কিন্তু একটা সিরিয়াস প্রবলেম। নর্থ 24 পরগনায় 65% দেখা গেছে মিসম্যাচ হয়েছে ম্যাপিংয়ের সময়, যেটা 35% মিলছে আগের 2002 সালের সঙ্গে, 35% মিলছে, 65% নতুন ভোটার, 51% তো বহু জেলায় হয়েছে। এটা কি সম্ভব? এটা হতে পারে কখনো? মানে ডেড ভোটার, লেফট ভোটার, পার্মানেন্টলি লেফট ভোটার, এসব ছেড়েও এই যে অনুপ্রবেশ, এই যে সমস্যাটা এটা যে আছে, এটা কিন্তু অধীর চৌধুরী জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, মোহাম্মদ সেলিম জানেন, প্রত্যেকে জানেন, কিন্তু এটা নিয়ে কথা হয় না কেন? এইটা নিয়ে কথা বলতে কি এটা আন্ডার দ্য কার্পেট কোনো ইস্যু যেটা নিয়ে কথা বলা যাবে না? প্রথম নম্বর। এবং দ্বিতীয় নম্বর, এটা নিয়ে যদি কথা বলতে হয় তখন শুধুমাত্র এটা নিয়েই কথা বলতে হবে, আর কোনো কিছু নিয়ে বলা যাবে না। অর্থাৎ এই যে ডেড ভোটার, লেফট ভোটার, সিপিএম তো বলছেই, এখানেও বললো, আমরা কালকেও সুজন চক্রবর্তীর কথা শুনেছি যে তিনি বলেছেন পরশুদিন, যে তিনি বলেছেন যে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বিজেপি যখন কাজ করতে যাচ্ছে তখন কি করছে আপনি বলুন তো? পুশব্যাক যাদের করে দিচ্ছে তারা সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে এবং সুপ্রিম কোর্ট বলছে যে না, ওদেরকে তোমাকে ইমিডিয়েটলি ফেরত হবে, এবং অন্তঃসত্ত্বা নারী এখন বাংলাদেশের জেলে বসে আছে। কেন কেন থাকবে? তুমি যদি দেখে আধার কার্ড যাচাই করে কোনো একটা ঘুষবেটিও, যার কথা অমিত শাহজি বলছেন, তাকে তুমি বার করো, আমাদের অসুবিধা নেই। কিন্তু একটা করে 3-4 লোককে বার করে দিচ্ছে, তারা কাঁটা জলের মধ্যে আধা কাপ হাঁটু ইয়ের মধ্যে বসে থাকছে, 10 দিন বাদে তাকে বাংলাদেশ খেতে পাচ্ছে না, বাংলাদেশের সৈনিকরা ধরে নিয়ে চলে যাচ্ছে জেলে। এখনো সেই অন্তঃসত্ত্বা মহিলা হাইকোর্টে অর্ডার পাওয়া সত্ত্বেও তারা তাদেরকে নিয়ে আসতে পারেনি। কেন? এই ধরনের ঘটনা যদি ঘটে তখন সিরিয়াস সন্দেহ হয়, তাহলে একটা ধর্মের উপর রবীন্দ্রনাথ বাবু, আমরা এই ছবি দেখিয়েছি প্রতিবেদনে, উত্তরবঙ্গে মানুষজন নিজের ভিটেমাটিটুকু যখন জলে ডুবে গিয়েছে, ওই অবস্থায় বেরিয়ে আসার সময় এই প্রমাণপত্র জোগাড়ে ব্যস্ত, সেই কাগজপত্রগুলো নিয়ে বেরোতে ব্যস্ত, এমন ছবিও ধরা পড়েছে, যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় কোনোভাবে। হ্যাঁ, এইটাই তো আশ্চর্যের ব্যাপার। এমন একটা জায়গায় লোককে নিয়ে গেছে যে সবার মনের মধ্যে, আমি তরুণজ্যোতি আছে আমার সঙ্গে, বিজেপি নেত্রীদেরও কথা হয়েছে, তাদের ছেলেমেয়েরা বিদেশে আছে, তারাও ভয় পাচ্ছে যে তাদের নাম বাদ চলে যাবে। এরকম একটা জায়গায় যাবে কেন? যে একটা ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের নজরদারিতে কাজ করছে, সেখানে এত সন্দেহ আমাদের আসবে কেন?